ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। একটা সময় ছিল যখন যজ্ঞভূমিতে মুনি ঋষিরা মন্ত্র পাঠ করতেন আর তাদের সহযোগী শিষ্যেরা সেই মন্ত্র বারংবার উচ্চারণ করতেন, বৃত্তাকারে উচ্চারণ করতেন। এই বারংবার বৃত্তাকারে উচ্চারণের মধ্যে থেকেই কিন্তু আবৃত্তির জন্ম হলো। আর আপনারা জানেন, এই আবৃত্তি নিয়েই চ্যানেল ওয়ানের পর্দায় দীর্ঘদিন ধরে চলে আসছে একটি অনুষ্ঠান, কথা ও কবিতা। সেই কথা ও কবিতায় আজ সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানালাম। আর সেই সঙ্গে সঙ্গে আপনারা এটাও জানেন যে কথা ও কবিতায় অবশ্যই থাকেন একজন অতিথি এবং তার সঙ্গে আমাদের গল্প জমে ওঠে কথায় এবং কবিতায়। আজ পূর্ব মেদিনীপুর থেকে আমাদের কাছে চলে এসেছে শালিনী দাস। শালিনী, আমাদের আসরে তোমাকে অনেক অনেক স্বাগত জানাই। আর তুমি তো অনেক দূর থেকে এসেছো আমাদের এই কথা ও কবিতার আসরে যোগ দিতে। আজকে শুরুতে তোমার আবৃত্তির যাত্রার পথ কিভাবে শুরু হলো, কিভাবে বাকশিল্পের সঙ্গে তুমি যুক্ত হলে, তোমার ভালো লাগা তৈরি হলো, সেই সমস্ত গল্প তো শুনবো অবশ্যই, কিন্তু সেই সঙ্গে সঙ্গে শুরুতে কি তুমি আমাদের আবৃত্তি শোনাবে নাকি সেই গল্প সেই কথা আমাদের শোনাবে, কোনটা বলো? না, একটু কথা বলে নেব। আচ্ছা, বেশ বেশ, গল্প করতে ভালোবাসে শালিনী, বোঝা গেল। তো শালিনী, বলো তোমার যাত্রা কিভাবে শুরু হলো? তুমি একটু বলেছিলে আমাকে যে তোমার মায়ের কাছে তোমার আবৃত্তি শেখা শুরু, তাই না? একদম, আমার মার কাছেই আমি শিখেছি ছোটবেলা থেকে কবিতা। মাই শিখিয়েছেন। মা বিভিন্ন কম্পিটিশানে নিয়ে যেতেন আমাকে সঙ্গে করে। অনেক ক্ষেত্রে আমি ভয় পেতাম, আমি যেতে চাইতাম না, মা আমাকে জোর করে নিয়ে যেত। এই থেকেই একটা কবিতার সঙ্গে যখন আমি প্রতিযোগিতাগুলোয় কিছু হতে পারলাম, তখন একটু আর একটু উৎসাহ হলো। হ্যাঁ, তারপর আস্তে আস্তে আসা আর কি, এবং শেখা শুরু হলো। তারপরে মায়ের কাছ থেকে শিখতে শিখতে আজকে তুমি নিজস্ব একটা সংস্থাও গড়ে তুলেছো, তুমি ছোটদের শেখাও, এইভাবে তোমার যাত্রাপথ চলছে। তোমার সঙ্গে আরো গল্প করব, তবে এবার কি তুমি আমাদের কিছু শোনাবে? হ্যাঁ, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা শোনাই। আচ্ছা, নিশ্চয়ই। সামান্য লোক, রবীন্দ্রনাথ ঠাকুর। সন্ধ্যাবেলা লাঠি কাছে বোঝা বহি শিরে, নদী তীরে পল্লীবাসী ঘরে যায় ফিরে। শত শতাব্দীর পরে যদি কোনো মতে মন্ত্র বলে অতীতের মৃত্যু রাজ্য হতে, এই চাষি দেখা দেয় হয়ে মূর্তিমান, এই লাঠি কাঁখে লয়ে বিস্মিত নয়ান। চারিদিকে ঘিরি তারে অসীম জনতা, কাড়াকাড়ি করি লবে তার প্রতি কথা। তার সুখ দুঃখ যত, তার প্রেম স্নেহ, তার পাড়া প্রতিবেশী, তার নিজ গেহ, তার ক্ষেত, তার গরু, তার চাষবাস, শুনে শুনে কিছুতেই মিটিবে না আশ। আজই যার জীবনের কথা তুচ্ছতম, সেদিন শোনাবে তাহা কবিত্বের সম। বাহ, সত্যি ভারী মিষ্টি একটি কবিতা, এবং সবচেয়ে বড় কথা রবীন্দ্রনাথ ঠাকুরের চেনা পরিচিত কবিতার একটু বাইরে থেকে তুমি একটা অন্য ধরনের কবিতা নির্বাচন করেছো। আচ্ছা, তুমি যখন আবৃত্তি করতে যাও বিভিন্ন জায়গায়, তখন নির্বাচনের উপর তোমার কতটা গুরুত্ব থাকে? নির্বাচনের উপরে আমি গুরুত্ব দিই, মানে আমি যেটা পছন্দ করি, যেই সমস্ত কবিদের কবিতা বলতে, বা আমার যেটা ভীষণ প্রিয় লাগে, সেটা হচ্ছে একটু সামাজিক, চারপাশে যেরকম পরিস্থিতি সেরকম একটু প্রতিবাদী, এরকম কবিতা আমার খুব ভালো লাগে, আমি বলতে আমার ভীষণ পছন্দ করো। হ্যাঁ, একদম। তার মানে এই ধরনের কবিতার আবৃত্তি তুমি নির্বাচন করতে পছন্দ করো। হ্যাঁ। আচ্ছা, এইবারে বলো তোমার পড়াশোনা, তুমি কিভাবে, তারপরেও পড়াশোনার সঙ্গে সঙ্গে তুমি কিভাবে আবৃত্তিকে যুক্ত করলে? আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করেছি। তো আমি যখন পড়তে গেলাম, মানে বিষয় ছিল তোমার? রাষ্ট্রবিজ্ঞান। আচ্ছা। আমি যখন পড়তে গেলাম, সেইটা কেন বিশেষ করে ইম্পর্টেন্ট, কারণ কবিতার সঙ্গে যুক্ত হলো পুরো ব্যাপারটা। আমি যখন পড়তে গেলাম, ওখানে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিলাম, এবং আমার স্যাররা, সঙ্গে বন্ধুরা, এবং আমার বাবা মা তো আছেনই, যাই হোক, তো সকলে আমাকে, এবং স্যাররা বিশেষ করে আমাকে বললেন যে তুমি কবিতাটা বলো, কবিতাটা তুমি পারো,
কবিতাটা বলো এবং কবিতাটা নিয়ে থাকো। হ্যাঁ, আমি ভীষণ ওই প্ল্যান করে জীবনে কখনোই চলতে পারিনি, যে কোনো কারণেই হোক। তো বিভিন্ন কিছুই করি, যখন যখন যেরম সুযোগ পেয়েছি করেছি। পাশ করে এসে আমি একটা গার্লস স্কুলে পড়িয়েওছি, কিন্তু ওই হয় না যে আসল তৃপ্তিটা পাচ্ছি না, যেটা আমার মনে হয়েছে যে এটা দিয়ে হয়তো আমি পেতে পারি, এবং দেখছি আমি পাচ্ছি। ভীষণ ভালো লাগছে আমার কবিতার সঙ্গে থাকতে। আরেকটা যেটা তুমি একটু আগে বললে যে তোমার নির্বাচনের ক্ষেত্রে তুমি বিভিন্ন সামাজিক বিষয়, প্রতিবাদী কোনো কবিতা, মানে সেটা কি তোমার এই রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স পড়ার একটা প্রভাব? হয়তো হতে পারে, এটা হতেই পারে, কারণ ওটা তো একেবারেই এটার সঙ্গে যুক্ত। একদম ঠিকই তো। মানে আমার হঠাৎ মনে হলো তুমি যখনই বললে যে তুমি পলিটিক্যাল সায়েন্স তোমার সাবজেক্ট মাস্টার্সের, এবং খুব স্বাভাবিকভাবে আমাদের যেরকম মানে পৃথিবী কিভাবে গড়ে উঠেছে সেটা যেমন আমাদের জানতে হয়, ঠিক তেমনই পৃথিবী কিভাবে চলছে, অর্থাৎ বর্তমান পরিস্থিতিটাও তো আমাদের জানতে হয়। তো সব মিলিয়ে তোমার ভেতরে বোধহয় ওই সামাজিক নানা সমস্যা, সামাজিক নানা বিষয়, সেগুলো তোমার মাথায় কিলবিল করতে থাকে। আর তুমি সেই অনুযায়ী যখন কবিতা বেছে মানে নির্বাচন করো, বা কবিতা পড়তে পড়তে তোমার সেই ধরনের কবিতা যখন মনে হয় যে এইটা বোধহয়, এই বার্তাটা বোধহয় মানুষের কাছে দেওয়া প্রয়োজন, হ্যাঁ, এটা দেওয়া উচিত। আচ্ছা, তুমি এরকম কিছু কবিতা কি এই পর্বে আমাদের আবৃত্তি করে শোনাবে? আমি একটু মজার একটা কবিতা বলে নিই, তারপরে আমি বলছি। বেশ, নিশ্চয়ই। ঠিক আছে, আমি বুদ্ধদেব বসুর একটা মজার কবিতা বলি, সরস্বতী। লক্ষ্মী দেবী ভালো মানুষ, অসংখ্য তার ভক্ত, সরস্বতীর খামখেয়ালের নাগাল পাওয়া শক্ত। পুজো তাকে করতে হবেই সপ্তাহে 7 দিনই, তাই বলে যে তুষ্ট হবেন তেমন তো নন ইনি। সন্ধে সকাল রাত দুপুরেও সাধতে হবে তোমায়, কোনো মতেই সইবে না তার একটি বেলাও কামাই। কিন্তু যদি মনে করো মিটল মনোবাঞ্ছা, দেখবে তখন আরও অনেক দূরে তোমার প্রাণ চাই। হঠাৎ যদি একটি কোনো বর দিয়ে দেন দইবে, ভেবো না সে ভাগ্য তোমার চিরটাকাল রইবে। দিয়ে আবার ফিরিয়ে নিতে দিব্যে তিনি পারেন, ডান হাতে যা আজকে দিলেন বাঁ হাতে কাল কারেন। এর জন্য সরস্বতীর নেই পপুলারিটি, পদ্ম বনে একলা তাকে দূরে রাখাই রীতি। লক্ষ্মী আছেন ঘরে ঘরে মা কাকিমার যত্নে, সরস্বতী বৃহস্পতিবার কারুর তাতে মত নেই। মায়ের পাশে লক্ষ্মী দেবী মন্দিরে জীবন্ত, কোথাও আছে একটিও কি সরস্বতীর জন্য? বেশি কি আর বাংলা ভাষায় কাণ্ড দেখো লক্ষ্মী, ভালো হলে ছেলে বুড়ো সকলে হন লক্ষ্মী। বাপ্পা যখন পড়তে বসে বেলুন বাঁশি ফেলে, তখন তাকে কেউ কি বলে সরস্বতী ছেলে? সত্যিই তো তাই, আমরা কত বলি লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী ছেলে, কিন্তু সরস্বতী ছেলে সরস্বতী মেয়ে বলি না কিন্তু। আচ্ছা বেশ, তোমার সঙ্গে আড্ডা কিন্তু আমাদের আরো চলতে থাকবে, কিন্তু একটা খুব ছোট্ট বিরতির সময় আমাদের যেরকম যথারীতি নিতেই হয়। ব্রেকের পরে আবার ফিরে আসছি তোমার সঙ্গে আড্ডায়, কেমন? খুব ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে। বিরতির পরে আবারও ফিরে এলাম কথা ও কবিতায়। আজ আমাদের সঙ্গে রয়েছে শালিনী দাস। শালিনী, তুমি একটু আগে খুব সুন্দর একটা মজার কবিতার আবৃত্তি আমাদের শোনালে, বুদ্ধদেব বসুর লেখা। আচ্ছা, জীবনে ধরো আমাদের যেরকম হাসি থাকে, মজা থাকে, খুশি থাকে, তেমন বেদনা থাকে, মানে বিভিন্ন অনুভূতি নিয়ে তো আমাদের চলা, এবং সেই অনুভূতি সাহিত্যের মাধ্যমে লেখকেরা, কবিরা ফুটিয়ে তোলেন সাহিত্যের পাতায়, আর যারা পাঠ করেন তারা সেই অনুভূতিকে কণ্ঠে ধারণ করার চেষ্টা করেন। তো তোমার কাছে আবৃত্তি বিষয়টা ঠিক কী রকম, মানে কী রূপে ধরা দেয়? আমার কাছে আবৃত্তি বিষয়টা এরমভাবেই ধরা দেয়, সবসময় যে ওই একদম আবৃত্তি করব বলেই করব সেটা নয়। আবৃত্তি তো আমাদের জীবনেরই একটা অঙ্গ আমার মনে হয়। যে কবিতা তো আমাদের জীবনের মধ্যেই জড়িত, সেটাকে আলাদাভাবে একটু সাজিয়ে গুছিয়ে আমরা পরিবেশন করি, কিন্তু
সাধারণ জীবনের মধ্যেই কিন্তু এই কবিরা যেগুলো লিখে দিয়ে গেছেন সেগুলো কিন্তু সবই আমাদের জীবনের সঙ্গেই যুক্ত। অদ্ভুতভাবে সেগুলো আমরা দুঃখের সময়, আনন্দের সময়, ভীষণ কোনো কষ্টের সময় আমরা কিন্তু সেটা কবিতা বলে অনুভব করি না, তখন কিন্তু আমাদের সেটা জীবন হয়ে যায়। যথার্থই বলেছো। আচ্ছা, তুমি লেখালেখি করো? একদমই না, আমি লেখালেখি করি না। কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে যে কখনো কখনো একান্তে কলমটা হয়তো উঠে আসে সাদা পাতায়। খুব ছোটবেলায় কষ্ট হলে লিখতাম, তারপরে কিন্তু আমার একদমই লেখালেখি আর লেখা নেই। করোনি। একদমই বেশ, না। আমরা এই পর্বে তাহলে তোমার কাছ থেকে কি শুনবো বলো? ছন্ন ছাড়া বলি। বলো। অচিন্ত কুমার সেনগুপ্তের ছন্ন ছাড়া। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেতচ্ছায়া, আঁকাবাঁকা শুকনো কতগুলি কাঠির কঙ্কাল, শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া, রুক্ষ রুষ্ঠ রিক্ত জীর্ণ। লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছালবাকল নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললে, ওদিকে যাব না, দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল। ওদিক দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। কারা ওরা? চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দে। ওদের কিছু নেই, থিত নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্লীলতা শালীনতা নেই। ঘেসবেন না ওদের কাছে। কেন নেই? ওরা যে নেই রাজ্যের বাসিন্দে, ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই, ওদের প্রতি সম্ভাষণে কারুর দরদ নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধাহরণের সুধাক্ষরণের উদাহরণ নয়, তা সুধাহরণের ক্ষুধা ভরণের উদাহরণ। শুধু নিজের কোলের দিকে ছোলটানা। এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু একটা রক, তাও দিয়েছে লোপাট করে, তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। সে চিন ক্ষেত, মণিহীন চোখ, চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। আমি বললাম, না, ওদিক দিয়েই যাবো, ওদিক দিয়ে আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে? লিফট চাই? আরে এই তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি, লে হালুয়া। সোল্লাসে চেঁচিয়ে উঠল ছোকরারা, সিটি দিয়ে উঠল, পেয়ে গেছি, পেয়ে গেছি, চল পানসি বেল ঘরিয়া। তিনটে ছোকরা উঠে পড়ল ট্যাক্সিতে, একজন ড্রাইভারের পাশে, দুজন পেছনের সিটে। বললুম, কদূর যাবে? এই কাছেই, ওই দেখতে পাচ্ছেন না ভিড়? সিনেমা না, জলসা না, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা। একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উধাও। আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছিয়ে ধাওয়া করেছে, আমরা খালি ট্যাক্সি খুঁজছি। কে সেই লোক? একটা বেওয়ারিশ ভিখিরি, রক্ত মাংসে দলা পাকিয়ে গেছে, ওর কেউ নেই, কিছু নেই, শোবার জন্য ফুটপাত আছে তো মাথার উপরে ছাদ নেই, ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো। রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখিরিকে ওরা পাঁচা কোলা করে ট্যাক্সির মধ্যে তুলে দিল। চেঁচিয়ে উঠল সমস্বরে, আনন্দে শঙ্কিত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে, সিমেন্টে কংক্রিটে, ইটে কাটে পিচে পাথরে, দেওয়ালে দেওয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। শুধু প্রাণ থাকলেই স্থান আছে, মান আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। ফিরে আসতেই দেখি গলির মোড়ের গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা, মর্মরিত হচ্ছে বাতাসে। দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উতলে উঠছে
ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ, উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে তাদের কলুকণ্ঠের কাকুলি। ধীরে ধীরে ঘন পত্রপুঞ্জে ফেলেছে স্নেহার্থ দীর্ঘ ছায়া, যেন কোনো শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, প্রাণ আছে, শুধু প্রাণই এক আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। আসলে আমাদের এই সমাজকে চারপাশের মানুষ যেভাবে দেখায় সেভাবে নয়। ওই যে কথায় বলে না, নিজের মুখে ঝাল খেতে শিখুন, ঠিক তেমনি আমার দৃষ্টি দিয়ে আমি যদি সমাজকে দেখি তাহলেই বোধহয় সঠিক চিত্রটা দেখতে পাবো। ছন্ন ছাড়া এমনই একটি কবিতা, যে কবিতার আবৃত্তি অসাধারণ আমাদের শোনালো শালিনী। শালিনী খুব ভালো লেগেছে সত্যি। আমাদের ওই যে যেটা বলছিলাম, যে আমাদের দৃষ্টি দিয়ে, সঠিক দৃষ্টি দিয়ে সমাজকে দেখা, তাই না? আর আবারও বলতে হয়, পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসাবে তুমি নিশ্চয়ই সেইভাবেই দেখতে চাইবে বা দেখাতে চাইবে, ঠিক না? সঠিক চিত্রটা যেন সমাজের ফুটে ওঠে। তো আমরা শালিনীর সঙ্গে আড্ডা দিতে দিতে, শালিনীর আবৃত্তি শুনতে শুনতে বেশ অনেকটা সময় পেরিয়ে এলাম। তবে ওর সঙ্গে গল্প কিন্তু এখনো শেষ হয়নি। খুব ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি। বিরতির পরে ফিরে এলাম। আজ কথা ও কবিতায় আমাদের সঙ্গে রয়েছে শালিনী দাস। আপনিও যদি শালিনীর মতো আমাদের কথা ও কবিতায় যোগ দিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন 9433531731 এই নাম্বারে। আরেকবার বলি, 9433531731 এই নাম্বারে। শালিনী, তোমার সঙ্গে কথা হবে, কিন্তু তার আগে এক্ষুনি এই মুহূর্তে তোমার কি শোনাতে ইচ্ছে করছে বলো। আমার বাংলাদেশের কবি আবু করিমের লেখা একটা কবিতা শোনাতে ইচ্ছে করছে, শোনাবো? শোনাও। বিশ্বাসঘাতক। আবু তাহেরকে ফাঁসিতে ঝোলানোর জন্য দড়ি খুঁজে পাওয়া যাচ্ছিল না, কারণ বৃহত্তর ময়মনসিংহ জেলার সমস্ত পাট গাছ একযোগে প্রতিবাদ জানিয়ে দড়ি হতে অস্বীকার করেছিল। এছাড়া খাল, বিল, ডোবা, নালা ও ব্রহ্মপুত্র নদীর পানি পাটের জাগান পচাতেও রাজি হয়নি। আবু তাহেরের পৈতৃক বসতভূমি নেত্রকোনার কাজলা গ্রামে মরহুমের কবর দেখতে গেলে এই তথ্য আমি পাই বাতাসে গুঞ্জনরত এক গুচ্ছ পাট গাছ থেকে। ফলে পেশাদার খুনি জেনারেল জিয়া তাহেরকে হত্যা করবার জন্য শেষমেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সিনথেটিক ফাইবার আমদানি করেছিল। ফাঁসির দড়িকে পিচ্ছিল করার জন্য তাতে পাকা কলা, মোম এসব মাখাতে হয়, যাতে দড়িটা নির্ভুলভাবে খুব দ্রুত ফাঁসির আসামির গলায় চেপে বসতে পারে। তাহেরের ক্ষেত্রে ঘাতক জিয়া খুব বিপদে পড়ে, কারণ চম্পা, সাগর, মর্তমান প্রভৃতি বাংলার সকল বিখ্যাত কলাই দড়িতে মাখামাখি হতে বেঁকে বসে। সামরিক গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বিভিন্ন জাতের কলা সংগ্রহের পর দেখা গেল সব কলাই কাঁচা। কলারা দড়িতে কাত হওয়ার আতঙ্কে পাকতেও অস্বীকার করেছে। জিয়া তার ঘাতক বাহিনীকে তখন মোম সংগ্রহের জন্য হেলিকপ্টার, স্পিডবোট, গানবোট সহযোগে সুন্দরবন পাঠায়। তারা আকাশ পাতাল মাথা উখড়েও এক রত্তি মোম নিয়ে ফিরতে পারেনি ঘরে, পরন্তু তাদের দুজন সদস্য ক্ষুধার্ত বাঘের পেটে যায়। মোম অথবা পাকা কলা কিছুই সংগ্রহ করতে না পেরে অনন্য পায়ে জিয়া জাপান থেকে বিশেষভাবে তৈরি কৃত্রিম জেলি আমদানি করে। নিজের ক্ষমতা নিরঙ্কুশ করতে আবু তাহেরকে হত্যা করা ছাড়া জিয়ার সামনে আর কোনো পথ খোলা ছিল না। মানুষ কেনায় দক্ষ জিয়া কোনো মূল্যেই আবু তাহেরকে কিনতে পারেনি। আবু তাহেরকে ফাঁসিতে ঝোলানোর আয়োজনে ঘাতক জিয়ার সাথে অসহযোগিতা করেছিল
বাংলা নিসর্গমালা, পাটক্ষেত, কলাগাছ, সুন্দরবনের সব মৌমাছি, ব্যাঘ্রকুল, হরিণেরা ও নদ নদী। বাংলার ভোরের আকাশ সঘন অন্ধকারে লেপ্টে থেকে এই ফাঁসির মঞ্চ এনে বাধা দিতে সচেষ্ট ছিল প্রাণপণ। কিন্তু এই মাটির ওপর সঞ্চলনশীল মানুষ নামধেয় কিছু বিশ্বাসঘাতক সেদিন আবু তাহেরকে ফাঁসিতে ঝোলানোর কাজে খুনি জিয়াকে সহযোগিতা করেছিল। বিশ্বাসঘাতকতা করে না প্রকৃতি। বাংলা নিসর্গমালা চিরকাল উদার, উদাত্ত, উদ্বেল। বিশ্বাসঘাতকতা করে শুধু বাংলার মানুষ। এই দেশ বারবার জন্ম দেয় বিশ্বাসঘাতকের। বেশ, একটা অন্য ধরনের কবিতার আবৃত্তি শুনলাম। আচ্ছা শালিনী, এবার একটু বলো যে তোমার তো নিজস্ব একটা আবৃত্তি শেখানোর সংস্থা রয়েছে, কিন্তু এছাড়া তোমার জীবনের আর কি মানে পরিকল্পনা এই আবৃত্তিকে নিয়ে? আবৃত্তিকে নিয়ে পরিকল্পনা মানে আমার প্রথমেই যেটা ইচ্ছে সেটা হচ্ছে আমি ভালো কবিতা পড়ব। নতুন নতুন যে সমস্ত কবিরা উঠে আসছেন তাদের কবিতা পড়ব, তাদের কবিতা বলবো। এটাই আপাতত আমার ইচ্ছে, আমার পরিকল্পনা বলতে পারো। আচ্ছা আচ্ছা, বেশ। তাহলে তোমার আগামী দিনে আরো মানে তোমার বাড়ির লাইব্রেরি আরো অনেক কবিতার বইতে ভরে উঠুক, অন্তত এইটুকু আমরা শুভেচ্ছা বা প্রার্থনা রাখতে পারি। আরেকটি প্রার্থনা অবশ্যই তোমার জন্য থাকবে আমাদের কথা ও কবিতার পক্ষ থেকে, যে আবৃত্তির জগতে, বাকশিল্পের জগতে তোমার অনেক পরিচিতি, অনেক মানুষ তোমার আবৃত্তি শুনে খুশি হবেন, এই শুভেচ্ছাও আমাদের পক্ষ থেকে তোমার জন্য রইল। আর সেই সঙ্গে সঙ্গে আমরা তো এবারের আমাদের আড্ডার পর্ব এবার শেষ করতেই হচ্ছে। তুমি কি শোনাবে বলো, যেতে যেতে আমাদের কি শোনাবে? আচ্ছা, আমি সুভাষ মুখোপাধ্যায়ের একটা ছোট্ট কবিতা বলি। বেশ। পারাপার। আমরা যেন বাংলাদেশের চোখের দুটি তারা, মাঝখানে নাক উঁচিয়ে আছে, থাকুক গে পাহারা। দুয়ারে খিল টান দিয়ে তাই খুলে দিলাম জানলা, এপারে যে বাংলাদেশ, ওপারেও সেই বাংলা। ঠিকই তো, আমাদের বাংলা ভাষা ছড়িয়ে পড়ুক বিশ্বের দিকে দিকে, এটাই তো আমাদের প্রার্থনা হওয়া উচিত। আজকে শালিনী, খুব ভালো লাগলো আমাদের এই আসরে তোমাকে পেয়ে। তুমি খুব ভালো থেকো, আর অবশ্যই আপনারাও ঠিক কথা ও কবিতার সঙ্গে যেমন ছিলেন, আশা করি আগামী দিনেও আপনারা ঠিক একইভাবে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন সকলে। নমস্কার।